গরিব দেশে ভিক্ষা করে চলি, আমাদের এই পাজর প্রাডো মানায়? সংস্কার কমিশন করলেই যে সব হয়ে যাবে তা না, আমাদের মানে গোড়ায় গলদ। পুলিশ তো কাজ করে জনগণের সাথে সরাসরি, ফাঁক তো সরকারই দিয়ে রাখে। এগুলো হয়নি, এর জন্য প্রশাসন দায়ী, সরকার দায়ী। যে অপরাধ আপনি করুন না কেন অবশ্যই আপনাকে আইনের আওতায় আসতে হবে। 5 আগস্টের পরে কয়েকদিন পুলিশ কার্যত অকার্যকর ছিল। কেউ কিছু বলে না বলে, এখানে তো বলার লোক নাই। আজকে সুযোগ পেলাম, বলে দিলাম। তো এখানে সুশাসনের অভাব। আমার জীবিত অবস্থায় বাংলাদেশে কোনো পরিবর্তন আমি দেখব না, কোনো পারফেকশন আসবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিত হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস.এম. তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে, আলোচনা করি দেশের বর্তমান প্রেক্ষাপট, অর্থনীতি, রাজনীতি সহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে। আজকে আমরা আলোচনার কেন্দ্রবিন্দু রেখেছি সামাজিক অবক্ষয় রোধে আইন শৃঙ্খলার ভূমিকা। এই প্রসঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার বাঁ পাশে আছেন অধ্যাপক ডক্টর নেহাল করিম, অপরাধ ও সমাজবিজ্ঞানী। এরপরেই আছেন মোহাম্মদ তালেবুর রহমান, পিপিএম, ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন, ডিএমপি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। মূলত আজকে আমরা আলোচনা করতে চাই সামাজিক অবক্ষয় রোধে আইন শৃঙ্খলার ভূমিকা। শুরু করতে চাই ডক্টর নেহাল করিম, আপনাকে দিয়ে। আমরা বর্তমানে দেখছি যে অপরাধ প্রবণতা বেড়েছে, অপরাধের ধরনগুলো মূলত সামাজিক অবক্ষয় সংক্রান্ত। আমরা দেখছি যে কিছুদিন আগে 8 বছরের শিশুর নির্যাতনে ধর্ষণের শিকার হয়েছে, তারপরে সে মৃত্যুবরণ করেছে। এছাড়া আরও কিছু অপরাধ দেখছি আমরা। আসলে এই সামাজিক অবক্ষয়ের মূল কারণগুলো কি কি আপনি মনে করেন? ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন এবং সময় উপযোগী। প্রথমে আমাদেরকে জানতে হবে অবক্ষয় অর্থটা কি, কি কারণে হয়। দ্যাট ইজ, যেটা আমরা জানি সহজ কথায়, সমাজে আইন শৃঙ্খলা ভেঙে পড়লে, মানুষের মধ্যে নীতি নৈতিকতা কাজ না করলে তখনই সমাজে অবক্ষয় দেখা যায়। তো বাংলাদেশে অবক্ষয় তো এটা আজকের থেকে না, আরও আগের থেকে। যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, একা মুক্তিযুদ্ধের পর থেকে বা সেই সময় যে দেশ স্বাধীন হয়েছে তখন থেকেই। এখন অবক্ষয় কেন হয় এটা যদি একটু তলিয়ে দেখি বা বিশ্লেষণ করে, অবক্ষয়টা হয় আমাদের সমাজে কোনো পর্যায়ে মূল্যবোধ, নিয়ম নীতি, সৃজনশীলতা বিকাশের কোনো সুযোগ নেই। একমাত্র আমার জানা মতে সেনাবাহিনীতে একটু নিয়ম নীতি কাজ করে, পেশাগত একটা এথিক্স কাজ করে, কিন্তু অন্য কোনো পেশাতে করে না। মূল কারণটা হচ্ছে আমরা ছোটকাল থেকে, সেই প্রাইমারি হোক, উচ্চ বিদ্যালয় হোক, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়, কোথাও মূল্যবোধ চর্চার কোনো সুযোগ আমরা পাইনি বা আমাদেরকে করানো হয়নি। এটা সিলেবাসের মধ্যেই নেই। অন্তত এটা আমার মনে আছে, আমরা পাকিস্তান আমলে আমরা যখন স্কুলে ছিলাম তখন রোববার বন্ধ থাকতো, শনিবার দিন লাস্ট পিরিয়ডে মূল্যবোধ চর্চার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতো। তাতে আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি বা শিখতে পেরেছি। কিন্তু এই বাংলাদেশে আমি ছাত্র হিসাবে বা শেষে মাস্টার হিসেবেও কোথাও এটা বলার সুযোগ পাইনি। ক্লাসে ফাঁকে ফুঁকে বলেছি, কিন্তু সেটা যে সবাই ধাতস্থ করেছে, বাধ্যস্থ করেছে আমি মনে করি না। আমাদের এখানে এগুলি হওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের মধ্যে শ্রেয়বোধ কাজ করে না। এই শ্রেয়বোধ কাজ করে না শুধুমাত্র আমাদের মধ্যে, যেহেতু কোনো মূল্যবোধ বা কোনো নীতি নৈতিকতা শিক্ষা পায়নি বা চর্চা হয়নি বলে এটা হয়। কথা বললে অনেক বলা যায়, এগুলো হয়নি, এর জন্য প্রশাসন দায়ী, সরকার দায়ী। কারণ সরকারের কোনো সদিচ্ছা নেই এইসব করার, এদিকে তাকাই না। কিন্তু পুরো সমাজটা যে উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, এটাতে কেউ কিছু মনে করে না। যেমন অনেক রকমের কথা বলা যায়। আমাদের বাংলাদেশ থেকে প্রচুর সরকারি কর্মকর্তারা প্রচুর প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বিদেশে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যাপারে প্রশিক্ষণ নিতে। ফিরে এসে তারা কি করে, ফিডব্যাকটা কি, কোনো তো দেখি না। নিয়মকানুন বা কোনো পাল্টেছে বা কোনো রকমের একটা পরিবর্তন এসছে দেখি না। এখন দেখি না এই কারণে যে আমাদের কোথাও মূল্যবোধ কাজ করে। এখনও আমরা ফুটপাত করা হয়েছে, তারপরে দেখি আমরা রাস্তা দিয়ে হাঁটি, একটা বাস ফুটপাত ঘেঁষে দাঁড়ায় না, রাস্তার মাঝখানে দাঁড়ায়, বলার কেউ নেই। সবখানেই একটা
বিশৃঙ্খল অবস্থা, এভাবে তো হবে না। ওই যে সংস্কার করলে, সংস্কার কমিশন করলেই যে সব হয়ে যাবে তা না। আমাদের মানে গোড়ায় গলদ, এখন থেকে আমাদের মূল্যবোধের চর্চা করতে হবে, নীতি নৈতিকতার চর্চা করতে হবে, এবং যাতে স্থিতিশীল অবস্থা বিরাজ করে সেগুলো দেখতে হবে। কারণ এই প্রশাসন, এই যে আইন শৃঙ্খলা যে বিপর্যয় মাঝে মাঝে ঘটে, কেন ঘটে? ঘটে এই কারণে যারা নাকি নিয়ম ভঙ্গ করে তাদের মধ্যে এক ধরনের দাম্ভিকতা আছে, যে কিছুই হবে না, আমাদের যোগাযোগ আছে উপরের মহলে, ছাড়িয়ে নেবে। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা আছে, তারাও চাইলে পারে না। তো এখানে সুশাসনের অভাব, যাকে আমরা গুড গভর্নেন্স, এখন এগুলো করতে গেলে তো মানে আমাদেরকে ওই গোড়া থেকে কাজ শুরু করতে হবে। ওখান থেকে না করে উপর দিয়ে সংস্কার করলাম, সংস্কার কমিশন করলাম, ওগুলি নিয়ে ইয়ে করলাম, ওগুলি তো হজম করতে পারবে না। যাদেরকে আমি দেব তারা তো হজম করতে পারবে না। দিলেই হলো, বললেই হলো। আমরা নিজেরাই, যেমন সরকারের অনেক কিছু ঘটে, আমরা জানি, সরকারের লোকরা জানে না, কেমন উদাস উদাস ভাব। এগুলি কি হতে পারে? কোনো রকমের অ্যাকাউন্টেবিলিটি, সবচেয়ে বড় কথা, বাংলাদেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা নেই বলে এগুলো হচ্ছে। সেই সাথে শ্রেয়বোধ কাজ করে না। আমি একদম নিশ্চিত, কতদিন বাঁচবো আমি জানি না, আমার জীবিত অবস্থায় বাংলাদেশে কোনো পরিবর্তন আমি দেখব না, কোনো পারফেকশন আসবে না। এটা আমি একদম হলফ করে বলতে পারি, হলফ করে বলতে পারি। আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে বা মাস্টার হিসেবে এটা আমার একটা বোধোদয় হয়েছে। অন্যরা সরকারকে খুশি করার জন্য অনেক কথা বলে, আমার খুশি করার কোনো কারণ নেই। আমি মনে করি এইভাবে হবে না। আমাদেরকে গোড়ায় গলদ, এই গোড়াতেই প্রাথমিক পর্যায়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে। এই যে ইউটিউবে দেখি জাপানি বাচ্চারা, ছোট ছোট বাচ্চা কত কিছু জানে, বাবা মা শিখিয়ে দিয়েছে। এখন আমাদের বাবা মারা শিখাতে পারছে না কেন? আমার বাবা মা গ্রামে থাকে, তারা বদ্ধ সমাজের। আমাদের বাবা মারা তিনটা জিনিস শেখায়: একটা দান দিয়ে দেবা, একটা প্রতিষ্ঠিত হও, মানে বড় চাকরি হও, আর ধর্মকর্ম করো। এর বাইরে ওনারা কিছু জানেন না। জি স্যার, ফিরবো আপনার কাছে স্যার, ধন্যবাদ। জনাব তালেবুর রহমান, বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই অবস্থায় সামাজিক যে অবক্ষয় আমরা দেখছি, সেটা রোধে আপনাদের ভূমিকা কি আসলে? ধন্যবাদ। আসলে সামাজিক যে অবক্ষয় বা মূল্যবোধ যে কথা আমরা বলি না কেন, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা হুট করে যেমন পরিবর্তন হয় না, আবার হুট করে এটাকে পরিবর্তন করাও যায় না। এটা একটা চলমান প্রক্রিয়া, এবং এটার সাথে সমাজের অনেক কিছু বিষয় জড়িত। তার মধ্যে অন্যতম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও যদি আমরা চিন্তা করি, এখানেও কিন্তু মানুষের যে মূল্যবোধ এবং সমাজের অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা মনে করি যারা অপরাধ বিশ্লেষক, তারাও অনেক ক্ষেত্রে দেখিয়েছেন যে যেসব সমাজে নৈতিকতার অভাব রয়েছে, মানুষের মধ্যে মূল্যবোধের অভাব রয়েছে, সেখানে অপরাধ প্রবণতাও বেশি। এই যে আমরা যদি চিন্তা করি, স্যার যে কথা বলেছেন যে অনেক সময় সমাজে বিশৃঙ্খলা, তারপরে মানুষের মধ্যে মূল্যবোধের অভাব, এগুলো যদি গোড়া থেকে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে অপরাধের মাত্রাও কমে যাবে এবং মানুষের মধ্যে যে অপরাধ প্রবণতা, সেটাও কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে এই যে আপনারা যে আটক কিংবা যে ব্যবস্থাগুলি নেন, এর বাইরে কোনো সামাজিক কার্যক্রম আছে কিনা আপনাদের? জি, আমাদের যে অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কিছু প্রতিরোধমূলক কার্যক্রম রয়েছে। তার বাইরে যখন কোনো অপরাধ ঘটে যায়, সেগুলো আমরা দ্রুততম সময়ের ভিতরে কীভাবে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি, সেইভাবে আমরা কাজ করি। এখানে আইনের যে প্রবিধান যেগুলো রয়েছে, আমাদের কিছু প্রতিরোধমূলক কার্যক্রম, সেগুলো আমরা নিয়মিত চর্চা করি। এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা অপরাধী, তাদের যে অপরাধ প্রবণতা, তাদের যে অপরাধের যে প্রাক পরিচয় যেগুলো, সেগুলো আমরা বিবেচনা করে তাদেরকে আইনের আওতায় রাখি। এবং কোনো ক্ষেত্রে যদি দেখা যায় তার মধ্যে তার অনেক পূর্বাপ যেসব ইতিহাস, সেগুলো অপরাধের সাথে জড়িত। এবং আইনের ক্ষেত্রে অনেক সময় লেখা আছে যে একই অপরাধ সে যদি দ্বিতীয়বার করে, সেক্ষেত্রে তার জন্য কিন্তু আরও বেশি শাস্তির প্রবিধানও রয়েছে। তো আমরা তাদের যে অপরাধের যে তথ্য, সেগুলো আমরা সংগ্রহ করি এবং সেগুলো সংগ্রহের মাধ্যমে
যে কোনো অপরাধীর যে অপরাধের মাত্রাটা বিবেচনা করেই তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করে থাকি। এই শাস্তির বাইরে কোনো সামাজিক সচেতনতামূলক যেন সেই ধরনের অপরাধে সম্পৃক্ত না হয়, সেক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নেন কিনা আপনারা? সামাজিক সচেতনতা বলতে আসলে পুলিশ তো কাজ করে জনগণের সাথে সরাসরি। আমরা আমাদের যে নিয়মিত কার্যক্রম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের গোড়ায় গিয়ে পুলিশিংটা পৌঁছে দেওয়া। যেমন আমরা কমিউনিটি পুলিশিং করি, আমরা বিট পুলিশিং করি। এইসব বিষয়ের উদ্দেশ্য হচ্ছে সমাজের যে মূল সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করা, সেগুলো কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে একটা রাস্তা তৈরি করা। এবং এই ক্ষেত্রে এসব করতে গিয়ে আমরা সমাজের সাথে ওতপ্রোতভাবে কাজ করি এবং কিভাবে এইসব অপরাধগুলো প্রতিহত করা যায়, অপরাধগুলো নিয়ন্ত্রণ করা যায় সেই সংক্রান্তে মানুষের কথাগুলো শুনি, মানুষের বক্তব্য শুনে তাদের ইচ্ছা অনুযায়ী কিভাবে আমরা সমাধান করতে পারি সেই সংক্রান্তে আমরা কাজ করি। জি, ধন্যবাদ ফিরবো আপনার কাছে। ডক্টর নেহাল করিম স্যার, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সামাজিক মূল্যবোধ তৈরিতে পারিবারিক শিক্ষা থেকে শুরু করে যেমন মূল্যবোধ চর্চার পরিবেশটা বাংলাদেশে নেই, সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে এই পরিবেশটা ফিরিয়ে আনা যায়? আসলে ব্যবস্থা তো একদিনে নেওয়া যাবে না, এখন দেরি হলেও ওই ছোটকাল থেকেই এই মূল্যবোধ চর্চার, নীতি নৈতিকতা চর্চার ব্যবস্থা করতে হবে। সেটা স্কুল থেকে শুরু করতে হবে, তাহলে একটা পারফেকশন আসবে। আমরা কিন্তু আমাদের কোনো একটা পেশা দেখাতে পারবেন না সেনাবাহিনী ছাড়া কোনো পেশাতে নীতি নৈতিকতা কাজ করে, মূল্যবোধ কাজ করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলাম। আমি এটা একমাত্র জায়গা যেটা আমি গর্বের সাথে বলতে পারি, শতকরা 100 জনের মধ্যে 80 জন বিদেশ ফেরত উচ্চ শিক্ষার্থী গেছে, হয় এমফিল করেছে বা পিএইচডি করে এসছে। সেই 80 জনও যখন ফিরে আসে তাদের মধ্যেও আমি দেখি যে পারফেকশনের অভাব আছে, নিতে পারে না। আমি অনেক রাঘব বোয়াল মাস্তানও দেখেছি এয়ারপোর্টে, বিদেশি এয়ারপোর্টে, কি সুন্দর ডিসিপ্লিন ওয়েতে সব কিছু ফলো করে। এখানে আসলে তাদের মাথা খারাপ হয়ে যায়, কারণ এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কোনো জবাবদিহিতা নেই। ভিআইপি লাউঞ্জে যান, দেখবেন যে যারা ভিআইপি লাউঞ্জে বসে আছে দে আর নট সাপোজ টু বি দেয়ার। ওই যে ফোন করে অমুককে বলে তমুককে বলে, তদবির করে যে বসে। কি সুবিধা কি মজা পায় আমি জানি না, তবুও যায়। আমাদের মধ্যে ব্যাপারটা হয়ে গেছে কি, মনের সংকীর্ণতাটা আমরা দূর করতে পারিনি। সব কিছুতে আমরা যেন নিজেকে বুঝি, দেশকে সমাজকে বোঝার চেষ্টা করি না। যেমন অনেক টার্নিং পয়েন্টে রিক্সা দাঁড়িয়ে আছে, আমি বললাম তুমি এই টার্নিং পয়েন্টে না দাঁড়িয়ে তুমি একটু পিছিয়ে যেয়ে দাঁড়াও, সারা রাত থাকো, কোনো অসুবিধা নেই। সে টার্নিং পয়েন্টে থাকলে ওই পাশ থেকে যে গাড়িটা আসছে বা যে রিক্সা আসছে দেখতে পাবে না এই পাশে কি আছে। তো এগুলো কোনো রকম বোধ নাই, কোনো ট্রেনিং নাই, কোনো কিছু আমি বুঝি না। এই যে এখন বাড়িতে ফেরত যাব, যে কিভাবে যাব, এই কারণে এখন ইফতারের সময় অফিস ছুটি হয়ে গেছে, প্রচণ্ড ভিড় থাকবে। এখানে কোনো আইন, কোনো কার্যকরী অবস্থাও নেই, থাকবে না, আবার নিতেও পারবে না। আসলে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। আমি মনে করি কি, দেশটাকে কাউকে যদি আমরা লিজ দিয়ে দিই প্রশাসনটা চালাবার জন্য, সেটা বেটার হয়। এখানে কেউ পারবে না, কেউ পারবে না। প্রফেসর ইউনূস এসছেন, ইনি চেষ্টা করবেন, কিন্তু যাদেরকে নিয়ে করবেন তাদেরকেও তো সেই স্পিডে এগোতে হবে। যদি না এগোয়, যেমন উনি সব এনজিও লোকদেরকে নিয়ে এসছে, সেটাও ঠিক করেনি। যেটা নাকি হতে পারত, একটা জাতীয় সরকার বিভিন্ন পেশার থেকে নিত বা বিভিন্ন দল থেকে নিত, তাহলে হতো। সেটা না করে এই এনজিওর কিছু লোক নিল, তারপরে এই বাচ্চাদেরকে এখানে ঢুকানোটা উচিত হয়নি আমি মনে করি। ওরা আন্দোলন করেছে, খুব ভালো কথা, তাদেরকে ধন্যবাদ দেওয়া যায়, দে ডিজার্ভ থ্যাঙ্কস। তারপরে একেবারে মন্ত্রী পর্যায়ে বলছে, এটা অনেকেই নিতে পারেনি, কারণ আমাদেরও তো একটা সংস্কৃতি আছে, চাইলে আমরা সব কিছু নিতে পারবো না। যেমন বলা যায়, বউয়ের বড় ভাই যদি আমার বয়সে বউয়ের বড় ভাই সম্পর্কে বড় কিন্তু বয়সে ছোট, তাই বলে তো আমি সেরকমভাবে একটা সংকোচ কাজ করে তাকে অ্যাড্রেস করতে বা যে কোনো কিছু করতে। তেমনি
এই যে এখানে বাচ্চা ছেলেগুলো উপদেষ্টা হয়েছে, এটা করা উচিত হয়নি। এখানে একটা বিরাট ভুল হয়ে গেছে। বাংলাদেশে দেখেন কোনো কিছু সিস্টেমেটিক ওয়েতে চলে না। 626 জন সেনা, এই যে কি বলে সেনা পহরায় ছিল বা ক্যান্টনমেন্টে ছিল, এরা কিভাবে বেরোলো, কিভাবে তৎকালীন কি বল পররাষ্ট্রমন্ত্রী এই যে অ্যারেস্টেড হয়েছে কিভাবে বেলজিয়াম পৌঁছে গেল, এগুলি বলার কেউ নেই, ধরার কেউ নেই, কোনো রকমের এক্সপ্লেনেশন নাই। এগুলি তো ঠিক না। ডাবল মানে স্ট্যান্ডার্ড হলে তো সমস্যা, আমাদের অনেক সমস্যা। এই যে বর্ডার ক্রস করে যারা গেল কিভাবে গেল, তো বর্ডারের পুলিশরা বা বিডিআর কি করে, কোনো উত্তর নেই, কেউ জিজ্ঞাসাও করে না, বলেও না, সরকারও চুপচাপ। এইভাবে তো হবে না, এইভাবে হবে না, দেশ এইভাবে এগোবে না। যতই সংস্কার করুক আর যতই কিছু করুক, আমি যা কিছু করবে আমাকে তো হজম করার মতো সেই শক্তি থাকতে হবে, দেশবাসীকে তো সেইগুলো মেনে নিয়ে চলার মতন মানে সেই ক্যাপাসিটি থাকতে হবে। আমার নেই, আমি করলাম, এটা তো হবে না, কোনো অবস্থাতে হবে না। আমরা শুধু সময়ের অপচয় করছি, অর্থের অপচয় করছি। আমি সত্যি খুবই শঙ্কিত। আমি কোনো রকমে মানে জীবন কাটিয়ে দিলাম, কিন্তু আমার সন্তানের কি হবে? তারা তো পারবে না, হাঁপিয়ে যাবে। জি, ধন্যবাদ স্যার। ফিরবো আপনার কাছে। জনাব তালেবুর রহমান, বিগত দিনগুলোতে বলা হতো যে আসলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তাদের আসলে 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতি ছিল সেখান থেকে আসলে ঘুরে দাঁড়াতে পেরেছে কিনা, আপনার স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছেন কিনা এখন আসলে? জি, পুলিশ বর্তমানে তার পূর্ণ সক্ষমতা নিয়ে স্বতঃস্ফূর্তভাবেই কাজ করে যাচ্ছে। আপনারা জানেন 5 আগস্টের পূর্বে পুলিশকে একটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ গোষ্ঠী জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ করে অনেকটাই স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা ছিল, যেমন 5 আগস্টের পরে কয়েকদিন পুলিশ কার্যত অকার্যকর ছিল এবং এর পরে দ্রুততম সময়ের ভিতরে আমরা এই ভঙ্গুর একটা বাহিনীকে পুনরায় একেবারে পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে দাঁড় করিয়েছি এবং আমরা আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছি। এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল এবং এখনও আছে, সেগুলো আমরা মোকাবেলা করে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষিত পুলিশি সার্ভিস সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে শুধুমাত্র পুলিশ না, আমরা প্রত্যাশা করি জনগণও তাদের অবস্থান থেকে পুলিশকে সহায়তা করবেন এবং অপরাধ ও অপরাধীদের সংক্রান্ত তথ্য প্রদান করে পুলিশকে তাদের উপর যে অর্পিত দায়িত্ব, আইনানুগ দায়িত্ব, সেটা সম্পাদনের জন্য সহায়তা করবেন। এই বিগত সময়ে আপনার কোন ধরনের অপরাধের অভিযোগ পাচ্ছেন বিশেষ করে? আমাদের বর্তমান যদি ক্রাইম ট্রেন্ডটা, বিশেষ করে আমি ঢাকা মেট্রোপলিটন এলাকার যে অপরাধ প্রবণতা সেটা যদি আমরা বিশ্লেষণ করি, এখানে কিন্তু যে সাধারণ যেসব অপরাধ রয়েছে সেসব অপরাধীর আধিক্যই কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি গত 3টা মাস, বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 3টা মাসের অপরাধ তথ্য পর্যালোচনা করি, একটা জিনিস দেখি যে ডিসেম্বর মাসে আমাদের মোট মামলার সংখ্যা ছিল 1607টি, জানুয়ারি মাসে সেই মামলার সংখ্যা ছিল 1791টি এবং ফেব্রুয়ারি মাসে সেই মামলার সংখ্যা ছিল 1566টি। আমরা যদি ঢাকা মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা দিয়ে এই মামলার সংখ্যা বিচার করি, তাহলে কিন্তু আনুপাতিক হারে মামলার সংখ্যা তেমন একটা বেশি না। এখানে মামলাগুলোর মধ্যে আবার বেশ কিছু মামলা রয়েছে যেগুলো আমরা বলি উদ্ধারজনিত মামলা, যেমন মাদক, অবৈধ অস্ত্র ইত্যাদি উদ্ধারজনিত মামলা। এর বাইরে আমাদের কাছে যেসব ঘটনাগুলো খুব গুরুত্ব দিয়ে আমরা দেখি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এইসব অপরাধের ক্ষেত্রেও যদি আমরা বিশ্লেষণ করি, এইখানেও কিন্তু আমরা একটা স্থিতিশীল একটা অবস্থা পরিলক্ষিত হয়। যেমন ছিনতাই নিয়ে মানুষের অনেকের হয়তো একটা খুব আগ্রহ থাকে এবং অনেকে মনে করে এই সংখ্যাটা হয়তো বাড়তি, কিন্তু আমরা যদি এই সংখ্যাগুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে ডিসেম্বরে আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকায় 39টি ছিনতাইয়ের মামলা বা দস্যুতার মামলা রেকর্ড হয় এবং সেই সংখ্যাটা জানুয়ারি মাসে ছিল 54টি এবং ফেব্রুয়ারি মাসে শেষ সংখ্যাটা ছিল 46টি। এবং একই সময়ে যদি আমরা ছিনতাইকারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা তুলনা করি, সেটা আমরা দেখতে পাই
ডিসেম্বর মাসে 385 জন ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং জানুয়ারি মাসে 719 জন এবং ফেব্রুয়ারি মাসে 422 জন ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসি। তো আমরা যদি গড়পড়তা হিসাব করি আমাদের ঢাকা শহরের যে জনসংখ্যা সেই তুলনায় কিন্তু অপরাধের মাত্রাটা খুব বেশি না, এটা আমরা যথেষ্ট সহনীয় এবং স্থিতিশীল বলে মনে করি। তবে এক্ষেত্রে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, আমরা চেষ্টা করছি নগরবাসীকে আরও ভালো পুলিশিং সেবা দেওয়ার মাধ্যমে অপরাধটাকে নিয়ন্ত্রণ করে রাখার জন্য। জি ধন্যবাদ। আবার আলোচনায় ফিরবো একটা বিরতির পরে। দর্শক, অনুষ্ঠানে আমি এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস আয়োজনে। ফিরতেছি আলোচনায় অধ্যাপক ডক্টর নেহাল করিম। আপনাকে দিয়ে শুরু করতে চাই, বর্তমানে যে অপরাধ প্রবণতা আমরা দেখছি কিশোর গ্যাং থেকে শুরু করে, আমরা কি বর্তমান প্রজন্মের মধ্যে অপরাধ বেড়েছে এমনটি দেখছেন কি? ঠিক সেরকম না। এই যে অপরাধ প্রবণতা তো অনেক রকমের আছে। এই কিশোর গ্যাং নিয়ে যেটা নাকি সবাই ইদানিং খুব বলে, এগুলি হচ্ছে গিয়ে এই কিশোররা কারা? এরা কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ঘরের ছেলেরা। তারা, আমি মনে করি, কারণ এগুলির জন্য তো যে গবেষণা হওয়া দরকার আমাদের বাংলাদেশে তো এসব ধারে কাছে নেই। কাজে অনুমানের উপর ভিত্তি করে বা পেপারে যা পড়ি যা শুনি সেটার উপর ভিত্তি করে বলতে গেলে এই অসচ্ছল ঘরের ছেলেরা যারা নাকি ড্রাগ এডিক্টেড হয়েছে বা অন্যান্য অভ্যাস তাদের মধ্যে কুঅভ্যাস গড়ে উঠেছে, সেগুলিকে নিবারণের জন্য বা প্রশমনের জন্য তারা এই হাইজ্যাক করে বা অপরাধ করে থাকে। এই অপরাধটা তো এটা তো গুলশান মরানির ছেলেরা করবে না যারা নাকি আর্থিকভাবে সচ্ছল। এগুলো ক্লাসিফাই করা দরকার। এখন এইখানে অপরাধ অনেক রকমের আছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা 100 টাকা চুরি করলে তাকে গাছে বেঁধে রাখি, আর 1000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে তাকে ফুলের মালা দেয়। মানে সব উল্টা ব্যাপার ঘটে। আমরা সবাই জানি এ লোক চোর, দুর্বৃত্ত, তারপরে নানান রকমের রাহাজানি অপরাধ করেছে, কিন্তু তাকেই আমরা বরণ করে নিই। দেখি সরকারের যদি সদিচ্ছা থাকে, সংস্কার তো অনেক রকমের করছে, একটা সংস্কার করুক। সামনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে যে প্রার্থী ডিফল্টার, দ্যাট ইজ ডিফল্টার, ঋণ খেলাপি এবং ফৌজদারি মামলা যার এগেনস্ট আছে, সে কোনো অবস্থাতে প্রার্থী হতে পারবে না। দেখেন আন্দোলন হয়ে শুরু হয়ে যাবে। কারণ আমাদের তো সব জায়গায় ফাঁক ফোকর রাখে। ঋণ খেলাপি যে সে কত সার্টেন অ্যামাউন্ট দিয়ে আবার ওইটাকে ইয়ে করে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ফাঁক তো সরকারই দিয়ে রাখে। তো এটা যদি করে, ঋণ খেলাপি এবং ফৌজদারি মামলা যার এগেনস্ট আছে, সে কোনো অবস্থাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শেষ, এক জায়গায় শেষ। কিন্তু সরকার করবে না, ওগুলি আমি হলপ করে বলতে পারি। এইখানে এই দেশে আমরা এইভাবেই আসছি, এইভাবেই যাব। তারপর একসময় হয়তো মালদ্বীপ যেমন কত সনে জানি বিলীন হয়ে যাবে, পানির তলে চলে যাবে। তা আমরাও যদি এরকম যেতে পারতাম আমি খুব খুশি হতাম। কারণ এইখানে কিছু হবে না, কোনো রকমের আমি কোনো স্কোপ দেখি না। আমরা বাংলাদেশে সব ধরনের আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই। যত্রতত্র ঘটছে। এই যে কুষ্টিয়ার আসিয়াকে নিয়ে দেশ পুরো মেতে গেছে, এই আসিয়ার ঘটনাটা কি একটা? প্রচুর, প্রতিনিয়ত প্রচুর হচ্ছে, যেগুলো মিডিয়াতে আসে আমরা জানি, জেনে তারপরে একটু আন্দোলন করি বা ডেমনস্ট্রেশন এইসব করি। কিন্তু এটা কি আজকের ঘটনা? প্রতিনিয়ত ঘটছে। সরকার, কোনো সরকারই সস্তা জনপ্রিয়তার জন্য এটাকে আমল দেয়নি। কাজে আমল না দিলে তো হবেই। আমি মনে করি যেখানে নাকি দেখি এই যে সিঙ্গাপুরে দেখি যে করুক তো দেখি কেউ কিছু সাহস পাবে না। আমরা যারা এখান থেকে যাই অনেক নিয়ম মেনে চলি। এটা হচ্ছে কি অন্য কিছু না, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের প্রতি আমাদের শ্রদ্ধা, ভয়, ভীতি কাজ করে। এই যে ইমিগ্রেশনে যখন দাঁড়ায়, আমি দেখেছি সেটা আমেরিকা হোক ব্রিটেন হোক, কি ভদ্রভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। অথচ ঢাকাতে এদের দাপটে টেকা যায় না। এগুলি কি নিয়মটা হচ্ছে সিস্টেম ওয়ার্কস। বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি ওয়ার সিস্টেম ডাজন্ট ওয়ার্ক অ্যাট অল। বলতে পারবে না। আপনি দেখে আমার একটা উদাহরণ দিয়ে বলেন যে সিস্টেম কাজ করে, করবে না। খালি আমাদের কি বলে সচিব অনওয়ার্ড সব পাজেরো প্রাডো চালায়।
এই গরিব দেশে ভিক্ষা করে চলি আমাদের এই পাজরা প্রাডো মানায়? একটা সিডান গাড়ি হলেই তো হয়। অভ্যাস তো অনেক রকমের খারাপ করেছি আমরা। এই যে এরশাদ যেমন এমপিদেরকে কি ফ্রি ডিউটি ফ্রি গাড়ি আনতে দিয়েছে, এখন এই সরকার উচিত এটা ক্যান্সেল করে দেওয়া। কেন তারা ডিউটি ফ্রি গাড়ি নেবে? আমাদের সেই বোধ কাজ করে না কেন? আমরা কারা? আমরা কারা? আপনি আমি, আমরা আমাদের কোনো আত্মীয়র বাসায় দাওয়াতে গেলে যেমন জেনে যাই সে কে কিরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকে না, তেমনি আপনি যেখানে যাই করেন পৃথিবীর সবাই কিন্তু আমাদেরকে জানে, চেনে। যতই লম্ফ দেই না কেন যে উন্নয়নের রোল মডেল অমুক সমুক, এইসব ব্লাফ দিয়ে লাভ নেই। এগুলি তাদেরকেই দেওয়া যায় যারা আনারি, কেউ কিছু বলে না বলে। এখানে তো বলার লোক নাই, আজকে সুযোগ পেলাম বলে দিলাম। জি, ধন্যবাদ স্যার। ফিরবো আপনার কাছে। জনাব তালিবুর রহমান, যেমনটি স্যার বলছিলেন, আসলে আমাদের দেশের মানুষের বাইরে গিয়ে আইন মানছে, বাংলাদেশে কেন তাদের মানানো যাচ্ছে না? আসলে এটা হয়তো একটা মানসিকতার বিষয়, আর একটা বিষয় হলো চর্চার বিষয়। আর অনেক সময় দেখা যায় একটা বিচারহীনতার সংস্কৃতি, স্যার যেটা প্রথমে বলেছিলেন, যদি কোথাও দিন দিন বিচারহীনতার সংস্কৃতিটা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা তৈরি হবে, এটাই স্বাভাবিক। তো আমরা চেষ্টা করছি বর্তমানে যারা অপরাধী রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে কঠোরভাবে আইনের প্রয়োগ করা তাদের উপরে। এটা একটা পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, সব কিছু মিলে যদি আমরা মানুষের মধ্যে এই বোধটা তৈরি করতে পারি যে আপনি যদি আইন যথাযথভাবে না মানেন তাহলে আপনাকে আইনের আওতায় আসতে হবে। সেটা ছোট অপরাধ হোক, বড় অপরাধ হোক, যে অপরাধ আপনি করুন না কেন অবশ্যই আপনাকে আইনের আওতায় আসতে হবে, আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। তাহলে কিন্তু আইন মানার প্রবণতাটাও বৃদ্ধি পাবে। আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা সাধারণত যে ফৌজদারি অপরাধগুলো হয় সমাজে বা থানাগুলোতে রুজু হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক আগ্রহ, কিন্তু আমরা একটা জিনিস কখনো চিন্তা করি না, প্রতি মাসে বিভিন্ন ধরনের ট্রাফিক সংক্রান্ত অপরাধে কতগুলো মামলা হয়। এই মামলার সংখ্যা যদি আমি চিন্তা করি, প্রতি মাসে গড়ে কোনো কোনো ক্ষেত্রে 40,000-এর উপরেও কিন্তু মামলা রুজু হয়। এই মামলাগুলো কাদের বিরুদ্ধে হয়? এই মামলাগুলো কিন্তু হচ্ছে যারা তথাকথিত ধনী, যারা গাড়ির মালিক, যারা গাড়ি চালায় বা গাড়ির কেনার মতো সামর্থ্য রাখেন, এরা কিন্তু আমাদের উচ্চশিক্ষিত বা শিক্ষিত শ্রেণীর লোকজন। এখন তাদের মধ্যে যদি আইন না মানার প্রবণতাটা দেখেন, ওটা যদি আমি সংখ্যার দিক দিয়ে বিবেচনা করি কিন্তু অনেক বেশি, তাহলে আমরা বুঝবো এখানে মানুষের মধ্যে আসলে বোধের অভাব, মূল্যবোধের অভাব। আমরা পুলিশ কখনো চায় না কাউকে জরিমানা করতে, কিন্তু যখন দেখা যায় মানুষ আইনটা মানছে না, আইনের প্রতি তোয়াক্কা করছে না, তখন বাধ্য হয়ে কিন্তু এই জরিমানা বা মামলাটা করতে হয়। এর বাইরে কিন্তু কাউকে আমরা বাধ্য করে বা জরিমানা করে মামলা করে আইন মানানো বা ট্রাফিক ব্যবস্থায় তাকে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। সাম্প্রতিক স্যার যেমন বলছিলেন যে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ আলোচনা এসেছে, এরকম ধর্ষণের ঘটনা কিন্তু প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটছে, সবগুলো আমাদের সামনে আসছে না, নিয়ে বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, বলা হচ্ছে 2 মাসের মধ্যে এটার বিচার করা যায় কিনা, আসলে এই সময়ের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায় কিনা, কিংবা অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব কিনা আসলে? জি, অবশ্যই এটা একটা অনেক বড় অপরাধ। আমরা যদি আইনের দৃষ্টিতে চিন্তা করি, ধর্ষণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু তদন্ত কার্যটা সম্পন্ন করতে হয়। বর্তমানে যে আইন রয়েছে তাতে প্রথমে যদি অপরাধী হাতে নাতে ধরা পড়ে সেক্ষেত্রে 15 দিনের মধ্যে কিন্তু তদন্ত শেষ করতে হয়, আর যদি অপরাধী হাতে নাতে ধরা না পড়ে সেই ক্ষেত্রে 60 ডেজ সময় পাওয়া যায়, এবং এর ভিতরে যদি তদন্তটা শেষ করা না যায় পরবর্তীতে এটা আপনার আরও 30 দিন করে সময় বাড়ানো যায়, এবং 30 দিন সময় বাড়ানোর পরও যদি আরও শেষ করা না হয়, আর প্রথম ক্ষেত্রে 7 দিন এবং পরবর্তী ক্ষেত্রে আরও 30 দিন সময় বাড়ানো যায়। এর ভিতরে সম্পূর্ণ করতে না পারলে সংশ্লিষ্ট যে তদন্ত কর্মকর্তা আছে এটা তার অসদাচরণ হিসেবে গণ্য হয় এবং সেই অনুযায়ী তাকে কিন্তু বিভাগীয় শাস্তির সম্মুখীন হতে হয়। যখন এটা তদন্ত কার্যটা শেষ হয়, তদন্ত কার্য শেষ হওয়ার পরে এটা কিন্তু বিচার কাজটা কিন্তু খুব দ্রুত শেষ হয়। সাধারণ এখানে আইনে বলা আছে এসব ক্ষেত্রে শুনানি বিলম্ব ছাড়াই প্রতিদিন অনুষ্ঠিত হবে এবং 180 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন হওয়ার একটা প্রবিধান রয়েছে। এবং বর্তমানে আমরা শুনছি এটা পরিবর্তিত প্রেক্ষাপটে এইটা সময়টা আরও কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। আর যদি আমরা একটা সংখ্যা বিশ্লেষণ করে দেখি
যে মানুষের মনের মধ্যে যে অনেক সময় ভাবনা জাগতে পারে এই নারী নির্যাতন বা ধর্ষণ এসব অপরাধের ক্ষেত্রে, আমরা ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতরে 3 মাসের একটা পরিসংখ্যান যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, ডিসেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন এলাকার যে 50টা থানা, তার মধ্যে এই ধর্ষণ সংক্রান্ত মামলা রুজু হয়েছিল 28টি, এবং জানুয়ারি মাসে এই সংখ্যাটা ছিল 35টি এবং ফেব্রুয়ারি মাসে এই সংখ্যাটা ছিল 36টি। এখানেও কিন্তু আমাদের যে জনসংখ্যা সেই তুলনায় কিন্তু সংখ্যাটা খুব বেশি না। সবগুলো মামলা কি আসে আসলে থানায় এই ধরনের প্রত্যাশিত না। আমরা একটা ঘটনা যেন না ঘটে সে প্রত্যাশাটাই করি। এখানে অনেকগুলো কারণ থাকে ঘটনাগুলোর, অনেক ক্ষেত্রে দেখা যায় পারিবারিক কারণও কিন্তু পরবর্তীতে মামলাগুলো রুজু হয়ে থাকে। তো প্রত্যেকটা মামলায় কিন্তু আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং আমরা চাই সমাজ থেকে এরকম হেনিয়াস ক্রাইমগুলো দূরে থাকুক এবং আমাদের সমাজের যারা নারী এবং শিশুরা তারা যেন নিরাপদে সুন্দরভাবে বসবাস করতে পারেন। জি, ধন্যবাদ স্যার। ডক্টর নেহাল করিম, আমরা যদি বলতে চাই আসলে এই যুব সমাজে 5 আগস্টের পরবর্তী যে পরিস্থিতিতে যুব সমাজ আসলে এই পরিবর্তনটা এনেছে, এই সামাজিক মূল অবক্ষয় রোধে কিংবা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যুব সমাজের প্রতি আপনার পরামর্শ কি থাকবে স্যার? এখন তো সমাজ ব্যবস্থা যা 5ই আগস্টের পর কিছু বলতেও ভয় পাই। এই কারণে 10-15 জন এসে তারপরে ওই আমার বিরুদ্ধে স্লোগান দিবে, তাকে নামাও, তাকে সরাও, এগুলো হচ্ছে। এগুলো তো এনকারেজ করা উচিত না। তাদের উচিত, ঠিক আছে আন্দোলন করেছে, তারা জয়ী হয়েছে, বীরবেশে এখন তারা ফিরে যাক যে যেখান থেকে এসেছে। তা না সব কিছুতে এখন তো মানে এটা মানে সব জায়গায় মানে তারা বিক্ষোভ করে, আমি তোমাকে পছন্দ করি না, অমুক করি না, তোমাকে সব ব্যাপারে যদি তারা প্রশ্ন তোলে তাহলে তো সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব হবে না। কারণ এই সামনে আমাদের অনেক কাজ আছে। এখন এদের উপর নির্ভর করে এরা কি করবে না করবে। কাজে এদের মধ্যে সর্বক্ষণ তো মানে সব পৃথিবীব্যাপী সব কিছুতে ষড়যন্ত্র আছে, মানে নিজেদের মধ্যে আলোচনা আছে। এখনও কি নির্বাচন নিয়ে হচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে? তার মধ্যে তো বাইরের ইন্ধন তো আছে, আমরা তো আবার বাইরের ইন্ধন ছাড়া চলতে পারি না। কাজেই আমাদের যেহেতু বাইরের ইন্ধন দরকার, বাইরের অর্থ দরকার নিজেদেরকে সংগঠিত করার জন্য, কাজে সর্বক্ষণ এটা হবে। এখন নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এগুলো পরের বিষয়। কিন্তু দেশে একটা আইনশৃঙ্খলার পরিস্থিতি স্থিতিশীল অবস্থা যাতে থাকে সে ব্যাপারে সরকারের নজর দেওয়া উচিত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কী বলে না বলে, কি করে না করে কিছুই বুঝি না। ওইরকম ফসিল দিয়ে তো কাজ হবে না, স্ট্রিক্ট হতে হবে। যেমন আমি মনে করি আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, বিচার পরে হবে। এই যারা নাকি রেপ করেছে এবং খাদ্য এবং ওষুধে ভেজাল দেয়, প্রথমে 10 বছর ঢুকিয়ে দাও, পরে বিচার হবে, মানে জেলে ঢুকিয়ে দাও। ওইটা করলে ঠান্ডা হবে। কিছু করে না বলে হয় না, কথা একদম পরিষ্কার। আমরা বিদেশে গেলে কেন ভয়ে ভয়ে থাকি? কিছু হলে তো ঢুকে দেবে, কিন্তু মামা চাচা নাই, ফোন করব বলবে যে ছেড়ে দাও। এটা হচ্ছে যে ওখানে সিস্টেম কাজ করে, আমাদের এখানে কোনো সিস্টেমই কাজ করে না, কোনো রকমে না। আমি সত্যি খুবই ব্যথিত, শঙ্কিত। এই দেশে মানে আগামীতে কি হবে? এখন সংস্কার কমিশন করেছে, উপদেষ্টারা আছে, কে কোন জায়গার থেকে এসছে, 2-1 ছাড়া বাকিগুলোর দিয়ে তো মানে আমি মনে করি না কোনো কাজ হবে। এদের নিয়েও সমালোচনা শুরু হয়েছে এবং একসময় অনেক কিছু মানে আমরা পাবো, বের হবে, জানবো, ততদিনের সময় অনেক পার হয়ে যাবে। কাজেই মানে আমাদের সুশাসন পাওয়ার জন্য যেটা অত্যন্ত জরুরি, আইন শৃঙ্খলাটাকে বজায় রাখতে হবে, আইনের শাসন থাকতে হবে। আইনের শাসন না থাকলে কোনো কিছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। আজকে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে সদস্যদের হাত বাঁধা, তারা চাইলে অনেক কিছু করতে পারে না রাজনৈতিক প্রভাবের কারণে। সেটা এগুলি মানে ভাবতে হবে, করতে হবে। সুশাসন না হলে দেশ থাকবে না, চলবে না। ওই যে বললাম অপরাধ করেছে মানে এই যে কি বলে ধর্ষণ যে করলো, খাদ্যে যে ভেজাল মেশালো, ওষুধে যে ভেজাল মেশালো, প্রথমে 10 বছর জেলে দিয়ে দিই,
এটা যখন প্রচার হবে অনেকে হাত গুটিয়ে নেবে, আমার বিশ্বাস। তা করবেন না, তাহলে তো আর হবে না। এগুলো বুঝতে হবে আমরা যে কোথায় যাচ্ছি, কি করছি। আমি জানি না সরকার জানে কি না, আর ইউনূস সাহেবও সব বোঝেন কিনা জানি না। উনিও সংস্কার নিয়ে আছেন, ভালো কথা, কিন্তু আপামর গ্রাসরুট লেভেলে কি হচ্ছে সেটা তো আমাদের বুঝতে। আমরা কেউ গ্রাসরুট লেভেল নিয়ে মাথা ঘামে। এই সামনে জুন মাস আসবে, বাজেট হবে, বাজেটে গাড়ির দাম ট্যাক্স কমালো না বাড়ালো, টেলিভিশনের ট্যাক্স কমালো না বাড়ালো, তাতে আমার গ্রামের যে আমার যে জ্ঞাতি আছে তার কি লাভ হবে? সে তো কোনোদিন ওই ধারের কাছেও যেতে পারবে না। এগুলো বুঝতে হবে আমাদের। তো গরিবের ঘোড়ারও একটা কথা আছে, বিগত সরকার উপজেলা চেয়ারম্যানদের যারা নাকি সাইকেল করে গেছে বা ম্যাক্সিমাম হোন্ডা চালিয়েছে তাদেরকেও ওই পাজেরো দিয়েছে। দরকার ছিল? ওই যে ইন্ডিয়ান ফিল্মে দেখি না, যে পুলিশ অফিসাররা যে জিপ চালায়, ওই পাজেরোর দাম দিয়ে 5টা জিপ কিনতে পারত। আমাদের গরিবের ঘোড়ার কথায় কথায় প্রাডো চালায়, পাজেরো চালায়, হোয়াট ফর? তাতে কি আমার প্রেস্টিজ বাড়ে? আমি যদি মাস্টার হয়ে আমি যদি মার্সিডিজ গাড়ি চালাই, লোকে প্রথমে দেখবে ও মার্সিডিজ চালিয়েছে, কীভাবে হলো, কমনে হলে একটু গবেষণা করবে। কিন্তু আমাকে তো মানাবে না, আমার একটা ছোট্ট আকিস কোম্পানির গাড়ি হলেই হলো। জি, ধন্যবাদ স্যার। আবারও বিরতির পরে ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পরে যে আবারও বিরতি নিচ্ছে, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। আলোচনায় ছিলাম, ফিরতেছি আলোচনায় অধ্যাপক ডক্টর নেহাল করিম আপনার কাছে। আলোচনায় ছিলাম, আবারও একটু প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা জানতে চাই। আসলে যে সামনে আমরা ঈদ দেখছি, ঈদে আমরা যে বিষয়গুলো দেখি, যেমন শ্রমিক অসন্তোষ, ঈদের আগে বোনাস বেতন নিয়ে যে ধরনের ঘটনা ঘটে, কিংবা অপরাধ প্রবণতাটা বেড়ে যায়, ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, চাঁদাবাজি ঘটনা বেড়ে যায়। আসলে এই সময় ঈদকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা বেড়ে যাওয়ার পিছনে মূলত কারণগুলো কি? আসলে কথাটা হচ্ছে যে এটা তো একটা আমাদের অন্যতম প্রধান পর্ব, কাজে সঙ্গত কারণে আমি চাইবো আমার মা, আমার ভাই বোন, আমার সন্তানরা একটা নতুন কাপড় পরুক, একটু ভালো রান্না হোক। তাই আমার সাধ্য যদি না থাকে, সামহাও আদার আমাকে এটা ম্যানেজ করতে হবে। সেই কারণে মানে চাঁদাও নেয়ার ব্যাপারটাও বেড়ে যায় এবং নানান রকমের অসামাজিক কর্মকাণ্ড হয়। কাজে এখানে তো মানে ওইভাবে কিছু করা যাবে না। আমাদের যেহেতু এখানে সুষম বন্টন নেই, বৈষম্য আছে, এই যে আমরা তো পুঁজিবাদের ধারক বাহক, পুঁজিবাদ চলছে। কাজে এখানে তো সমস্ত মানুষের জন্য কিছু একটা করা যাক, সেই তো না। আমাদের মধ্যে তো মানবতাবোধ কাজ করে না, আমরা তো নিজেদের কথা ভাবি। ওই যে বললাম যে এই যে এখানে বাজেটে যদি গাড়ির দাম কমে বা ফ্রিজের দাম কমে, আমার গ্রামের জ্ঞাতির কি হবে? তার কি কিছু কোনো বেনিফিট পাবে না। এখন এখানে যেহেতু আমাদের মধ্যে বৈষম্য আছে, পুঁজিবাদী সমাজ, এখানে আমরা সাধারণ মানুষের কথা ভাবি না, তারা কিভাবে চলবে না চলবে। সরকার যদি একটু নিয়ন্ত্রণ করত, সেটা জিনিসপত্রের হোক, খাদ্যদ্রব্যের উপর হোক, যেমন বাইরের কোনো কিছু আসবে না, যেটা ভারতে আছে, অনেক বেশি ট্যাক্স দিয়ে তাদের নিতে হয়। আমাদের তো তা নেই। সেই কারণে আমাদের সব কিছু এত সহজলভ্য। আমাদের এটা মানে বিশেষ এই 18 কোটির মধ্যে মনে করেন 18,000 লোক আছে, খুব আরামায়েশে দিন যাপন করছে, আর বাকিদের কোনো খবর নেই। এবং লজ্জাবশত যারা নাকি সৎ, যার মধ্যে বিবেক কাজ করে, তারা ঘরের বের হয় না, বলে না, প্রকাশ করে না। তারাও ছেলে মেয়েদের কাছে তাদের মানে তাদের সবাই তো ইচ্ছে করে ছেলে মেয়েকে কিছু দেই, পারে না, তাদেরও মন ছোট হয়, ছেলে মেয়েরাও মুখ বুজে থাকে। এরকম অনেক আছে, অনেক আছে। সেজন্য যে আমাদের এখানে একটা মানে কি বলবো, সবার মানে বৈষম্যহীন একটা সমাজ যদি করতে পারি, এই রূপান্তর, এই যে প্রফেসর ইউনূসের এই সংস্কারের মধ্যে কোনো রকমের বৈষম্যহীন করার কোনো ব্যবস্থা নেই, কোনো রূপান্তরের কোনো ইয়ে নেই, যে একেবারে গ্রামের সাধারণ মানুষ মানে উপকৃত হবে মতন কোনো কাজ নেই। ওই কনস্টিটিউশন নিয়ে মানে দলা মশলা করলো, এই করলো, ওই করলো, এগুলো তো কিছু হবে না। ধন্যবাদ স্যার। ফিরবো আপনার কাছে অধ্যাপক জনাব তালেবুর রহমান।
সামনে ঈদ, আমরা আসন্ন ঈদকে কেন্দ্র করে দেখি অপরাধ প্রবণতা বেড়ে যায়। যেমনটি স্যারের সাথে কথা বলছিলাম, আসলে যে গার্মেন্টস কর্মীদের বেতন বোনাস নিয়ে তারা রাস্তায় নামে ঈদের আগে এই ধরনের ভোগান্তি, পরবর্তীতে আমরা দেখি পুলিশ গিয়েই কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণে এনে। আগাম কোনো পরিকল্পনা বা কোনো ব্যবস্থা আপনাদের আছে কিনা, কথা বলেছেন কিনা, এবং এই যে চাঁদাবাজি, সন্ত্রাসী কিংবা ছিনতাই যে বেড়ে যায় ঈদকে কেন্দ্র করে, এই ধরনের আগাম কি ব্যবস্থা নিয়েছেন আপনারা এগুলো প্রতিরোধে? আসলে জি, যে কোনো সমস্যাই হোক না কেন, সেটা যে কোনো আন্দোলনে হোক না কেন, শেষ পর্যন্ত সেটা কিন্তু পুলিশকেই সামাল দিতে হয় আমরা দেখেছি। এবং এখানে শ্রমিক অসন্তোষ, সেটা যে কোনো বেতন নিয়ে হোক বা অন্য কোনো ইস্যু নিয়ে হোক, শেষমেশ কিন্তু পুলিশকেই সমস্যাটার সমাধান করতে হয়। তো আমরা প্রতি বছর দেখি আমাদের এখানে গার্মেন্টস সেক্টর সহ অন্যান্য শিল্প কারখানায়ও শ্রমিকদের পাওনা নিয়ে অনেক সময় মালিক পক্ষের সাথে অসন্তোষ থাকে। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করি, বিশেষ করে আমাদের শিল্প পুলিশ রয়েছে, তারা শ্রমিক মালিক পক্ষের সাথে একটা সমন্বয়ের মাধ্যমে কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সেটা চেষ্টা করেন। এর বাইরে আমাদের ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতরে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানেও আমাদের ডিএমপির কার্যক্রম রয়েছে। আমরা পবিত্র মাহে রমজান চলমান রয়েছে এবং সামনে আমাদের মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এই দুটোকে উৎসবকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে নগরবাসীকে নিশ্চিদ্র নিরাপত্তা পরিকল্পনা দেওয়ার জন্য আমাদের নিয়মিত টহল কার্যক্রম সেটা অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। আমাদের যে চেকপোস্টগুলো সেগুলো বৃদ্ধি করা হয়েছে সংখ্যা, এবং গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। প্রতিনিয়তই কিন্তু অপরাধীদেরকে আমরা ধরে আইনের আওতায় নিয়ে আসছি। এবং পবিত্র রমজান মাসে মানুষজন যেন নিশ্চিন্তে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতে পারেন এবং ঈদ যেন সুশৃঙ্খলভাবে পালন করতে পারেন, সে নিয়েও আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আশা করি বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, মানুষজনের মধ্যে উদ্বেগের কোনো কারণ নেই। মানুষ শান্তিতে রোজা উদযাপন করতে পারছে এবং আগামী যে পবিত্র ঈদ উল ফিতর সেটা উৎসবমুখর পরিবেশে পালন করতে পারবে। ঈদ যাত্রায় আমরা দেখি যে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, অনেক মানুষ একত্রে বাড়ি যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে পুলিশের কোনো রকম পরিকল্পনা আছে কিনা, বা এই বছর আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? যে ঈদ যাত্রায় প্রতিবারের মতো আমাদের এবারও ব্যবস্থা থাকবে। বিশেষ করে বাস স্টেশন, রেল স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তারপর মানুষজন যেন নির্বিঘ্নে টিকিট করে তার গ্রামের বাড়ি যেতে পারেন, সেই জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। হাইওয়ে পুলিশের তৎপরতা থাকবে। এগুলো প্রতি বছরে নেই, এবছর অব্যাহত থাকবে। এবং একটা বিষয় আমরা মানুষকে অনুরোধ করছি বারবার, নগরবাসীকে বিশেষ করে, আপনারা যখন আপনাদের শহরের বাসা ছেড়ে যখন আপনাদের প্রিয়জনের সাথে গ্রামে ঈদ করতে যান, অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, নিরাপত্তার বিষয়টি। কারণ অনেক সময় দেখা যায় মানুষের অবহেলার কারণেও কিন্তু বেশ কিছু অপরাধ ঘটে যায়। আমরা চাই না এরকম একটা অপরাধও ঘটুক। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজ নিজ বাসাসমূহ নিরাপত্তা দিকটা একটু খেয়াল রাখবেন। পুলিশ অবশ্যই আছে আপনাদের পাশাপাশি। আমাদের তরফ থেকে যা যা করণীয় আমরা শতভাগ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে সেটা করব। তারপরেও নগরবাসী হিসাবে, নাগরিক হিসাবে আপনাদের যে নাগরিক দায়িত্ব যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা পালন করবেন, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। আমি একটু তালেব সাহেবের সাথে মানে একটু আমরা একবারই শেষ পর্যায়ে স্যার আমাদের 1 মিনিটে একটু বলতেন। জি, অ্যাড করতে চাই। এই যে প্রত্যেক ঈদে এই যে গার্মেন্টস শ্রমিকরা মানে ওই বেতন পায় না বলে রাস্তা আটকিয়ে রাখে, সরকারের যদি সদিচ্ছা থাকে সরকার থেকে কেন গার্মেন্টস মালিকদেরকে, ওনারদেরকে বলে না যে তোমরা ঈদের 1 সপ্তাহ আগে ডিউস ক্লিয়ার করবে, তাহলেই তো হয়ে যায়। কিন্তু সরকারও করবে না, তারপর রাস্তা আটকাবে, এনারা যাবে, দেন দরবার হবে, মানে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। যারা ঘরমুখো মানুষ তারাও আটকা পড়ে যাবে, মানে এখানে কোনো সিস্টেম কাজ করে না। এগুলি তো প্রতি বছর হচ্ছে, দেখে আসছি। এখন থেকে বলে দিই তোমরা ঈদের 1 সপ্তাহ আগে তোমরা তাদের বেতন ভাতা ক্লিয়ার করবে, না হলে তোমাদের জরিমানা হবে বা সরকার কোনো অ্যাকশন নেবে। দেখেন, বললে কিন্তু হয়ে যাবে। সরকারও বলে না, ওরাও দেয় না, এই আর কি। ঈদের আগে গিয়ে স্যার এই ধরনের ঘটনাগুলো আসলে বেড়ে গেলে যে যাত্রীদের যে দুর্ভোগটা বেড়ে যায়, সরকারের কারণেই হচ্ছে। সরকার এখন থেকে, সরকার তো জানে প্রত্যেক সময় প্রত্যেকটা মানে ঈদে এই শ্রমিকদের বেতন দেয় না বলে
এই রাস্তায় তারা জড়ো হয়। তো এখন জড়ো হয় তাতে গাড়ি ঘোড়া চলতে পারে না, ঘরমুখ মানুষও যেতে পারে না। কাজে এটা যখন জানে, এখন থেকে তো কি বলে এই গার্মেন্টসের মালিকদেরকে নোটিশ দিতে পারে, সামহাউ আদার উইল হ্যাভ টু পে ডিউজ বিফোর, যাতে করে জাস্ট ঈদের আগে গিয়ে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। জি, ধন্যবাদ স্যার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রিয় দর্শক আলোচনা করছিলাম সামাজিক অবক্ষয় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা। আসলে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অপরাধ প্রতিরোধে কাজ করে, তেমনি সামাজিক মূল্যবোধ তৈরিতে পারিবারিক শিক্ষার প্রয়োজন রয়েছে। আসলে দিন দিন জনসংখ্যা বাড়ছে, সে হারে আমাদের মানবিক মূল্যবোধটাকেও বৃদ্ধি করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজেদেরকেও সচেতন হতে হবে, প্রয়োজন পারিবারিক শিক্ষার। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।